তুই টাকা নিছস, আমার পিছনে পিছনে আবার চাকরের মতো ঘুরছো, এখন আবার নাগরিক সুবিধা চাস। অবশ্য ঠিকই কইছো দাদা তুমি। তুই যদি টাকা ছাড়া, টাকার কথা চিন্তা না করে আমারে আর আলতাফ ভাইরে ভোটে উঠে দেয়, তুই চিন্তা কর যে সরকারি এমন অনেক সুবিধা আছে যে আমরা জানি না যে এগুলো নাগরিক হিসেবে আমরা পাইতে পারি। দাদা সরকারি সুযোগ সুবিধা মানে? পৌরসভার মাধ্যমে সরকার নানান রকম নাগরিক সুবিধা দেয়। তাইলে পরে এই টেহাই বিকাশ করে আর লেডিলে পাঠাই দিই। লেডি তো অনেক খরচ হইতেছে, বুঝলি? তুই আরো টেহার ব্যবস্থা কর, টাকাটা লাগবে। এটা হাগল নি কোনো সেটি টিয়ার ব্যবস্থা করার লাগবে। বললাম না এই গ্রামের মধ্যে টিয়ার উড়ে আই দড়িয়ে নি বান্ডিলে বান্ডিলে তোর কাছে দিই, তুই খালি একটু দে। একেবারে লালে লাল হয়ে যাবো না, আল্লাহ তো আমার কালা বানাইছে, লাল কেমন? ফাজলামি বাদ দাও, এসব ফাজলামি বাদ দিয়া আমার কথা মনোযোগ দিয়া শোনো। দিলাম ফাইজলামি বাদ দিলাম, কোন আপনার সুপরামর্শ কর উনি। ওই জায়গাটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি কথা দিতাছি তোমার উপযুক্ত দামে দিই। এত লোককে লিখে আপনি দেয়। কিন্তু দাদা আমার বাপের চাইতের সময় কাদের মোল্লা যে রমাইছে নাই, আলতাফ ভাই তো রমাইছে নাই। আরে পাগল, আলতাফ ভাই তো গ্রামে ছিল না। তারপরে শ্রাদ্ধের পরে আইসা তারে বললো না যে ভাই আমি খুব লজ্জিত। গ্রামের নির্বাচন মানি তো হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানি, কত কিছু হয়ে যায়। কেমন যেন ভয় লাগে, যেন শান্তি পাই না মনের মধ্যে। তোমার টেনশন আমি বুঝতেছি। আমার মনে হয় কি আমাদের আরো কৌশল অবলম্বন করতে হবে। অবশ্যই কৌশলী না হলে তো হবে না। আচ্ছা, কাদের মোল্লা যে চালাকের চালাক, যে দুরান্ত লোক, ওর সম্পর্কে তথ্য পাওয়া করা খুবই কঠিন। যতই কঠিন হোক, এই কাদের মোল্লা তত্ত্ব বের করে তারপরে এখান থেকে যেতে হবে। এর সাথে কঠিন কঠিন তথ্য তো আমরা বের করছি, এলাকা নতুন, তাতে কি হয়েছে? তা অবশ্য ঠিক, যেভাবে হোক তার তথ্য আজকেই বাইর করতে হবে। হবে করবো ভাই, কিন্তু ও যে চালাক, ওকে ধরা তো খুব কঠিন কাজ। আরে ভাই যতই চালাক হোক সমস্যা নেই। তোমার তো অস্থির লাগতেছে, আমার খুব ডর লাগতেছে। ভয় লাগতেছে, এই দিনের বেলা তোমার ডর লাগতেছে? আরে অনেক সময় কাদের মোল্লার লোকে দেখা হয়েছে, কি সমস্ত আজগুবি কথা কইতেছিল। কি বলে বলো তো? তার তো একটাই কাজ, বাজারের পাশে কুমড়া খেত, এটা নাকি হের কাছে বিক্রি করে দিতাম। কেমন লাগে? তোমারও এই প্রস্তাব দিছে? তার মানে তোরও এই প্রস্তাব দিছে, তাই না? হ ভাই, আমারেও বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে, কত রকমের অফার করছে। একটাই কথা তার, চুপে চুপে আমি তার কাছে জমিটা বেচে দিতাম। তুই কি কইছ, রাজি হইছ নাকি? মাথা খারাপ, রাজি হইলে আমি তোমার লগে শেয়ার করতাম নাকি? সাবধান, খুব সাবধান, খুব বদলোক কিন্তু, কন কি ঘটায় ফেলায় কন জানে কিন্তু। আরে আমরা কি আঙ্গুল চুষুম? এতদিন তো একটা ভয় আছিল, তুমি আমি আলাদা ঝগড়াঝাটি আছিল, কারণ আমরা দুই ভাই এক হয়ে গেছি। কাদের মোল্লাকে গ্রামের কেউ আউক দেখুম কেমনে কি করে। না বুঝলু না, মাথা গরম করিস না। এই গ্রামে কলম অপরিচিত লোকের আনাগোনা চলছে। তাই নাকি? কই, আমি তো দেখলাম না। এই জন্য তো কই, খুব সাবধানে কাদের মোল্লার লোকে চলন লাগবো। বুঝছি, তার লগে লড়তে হইলে আমাকেও কিছু কিছু ব্যাপার ছাড় দেওয়ান লাগবো, এটা কইতেছো তুমি? ঠিক কথা কইছ, সরাসরি তর্ক কাদের মোল্লার লোকে করন যেত না, কাউন্টার গেম চালান লাগবে। কি কো ভাই, তাহলে আমাকে কি করতে হবে এখন? আলতাফের লোকের সম্পর্ক জোরদার করণ লাগবো। সে এই গ্রামে একমাত্র আলতাফই ডরায়। এটা অবশ্য তুমি ভালো কথা বলছো। আলতাফের লগে সম্পর্ক জোরদার আমরা করতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই তুমি সাবধানে থেকো, আমিও সাবধানে থাকি। আরেকটা কথা, তুই আবার কথা শোন। কি মনে করছিস কিছু বুঝি না? আমি কিন্তু সম্পদের বড় ওয়ারিশ। সম্পত্তি যদি কাউকে দিতে হয়, আগে আমার আর আমার বোন পুজিয়ে ভাগ দিতে হবে, তারপর আমি। ফুবু, তুমি এগুলি কি কইতাছো? হ্যাঁ, কথার আগামাতা তো কিছুই বুঝতেছি না, খুইলা কও। বুঝবি না তো, নিজের বেলায় ঠিকই বুঝস, অন্যের বেলায় বুঝবি না, তাই না? তোরা বলে বাপের বাড়ির সম্পত্তি নিতে আইছস। ফুফু, তোমার এই কথা কে কইছে? আরে আমি হইলাম গিয়া বড় ওয়ারিশ, আর আমার সম্পত্তির খবর নাই। আর ওইদিকে আমার বোন পুত, ও বিপদে পড়ছে দেখি যে সম্পত্তি লেগে আইছে, নালিকে আইতো। আর তোরা তোরা তারে দূর দূর করে তাড়াই দিছস, ওর মাথাটা ফাটাই দিছস। হ্যাঁ, আমি এসব বুঝি না মনে করছস? আমি সব বুঝি। ও ফুবু, তুমি না আমারে ভুল বুঝতাছো, বুঝছো? তুমি যেই কথাগুলি শুনতাছো না, এই কথাগুলি ভুল ভুল কথাগুলি বাতাসে উইরা বেড়াইতাছে। ওরে বাপরে, কথাটা শুই না মনে হইতেছে আসমান থেকে পড়লি। শোন, কথা যতই গোপন রাখতে চাস,
আমার কানে ঠিকই আইব। বুবু, তুমি কেন এইসব লয়ে ভাবতেছো? হ্যাঁ, তোমার বোনপু কাউসার ভাই ওই অবশ্যই সম্পত্তি পাইবো, কেন পাইবো না? ফজলু বজলু দুইজনই তো তোমার কথা দিচ্ছে যে তোমার বোন পুত্রে সম্পত্তি বুঝাই দিব। তারপরে তুমি এত চিন্তা কিল্লিগা করতেছো? হ্যাঁ, সম্পত্তি সম্পত্তি করে তো তুমি পাগল হয়ে যাবা। হক কইছিল তো আমি সব ভুলা যাইগা। ও ফিরুজা, আমি সব ভুলা যাইগা। কারণ কি তুমি বুঝো না? সারাক্ষণ নানান কিছু নিয়ে তুমি চিন্তা করো। আর এমনিতে তোমার বয়স হয়েছে, বয়স হইলে মানুষের এমনিতে স্মৃতিশক্তি কমে যায়। তার মধ্যে যদি এত চিন্তা ভাবনা করো তাহলে স্মৃতিশক্তি ঠিক থাকবো? ভুলবা তো এটাই স্বাভাবিক। ও তাই না? কিন্তু তোর জামাই যে ফজলু বজলুরে বারে বার কইছে তার সম্পত্তি বুঝাই দিতে। আরে সম্পত্তি হলো আমার, সম্পত্তি হলো তোর। হ্যাঁ তো বুঝা চাই কে? আচ্ছা ফুবু, এত চিন্তা কি লিগা করো? হ্যাঁ, হে কি কইলো না কইলো ওইটা নিয়ে ভাবনের দরকার আছে? আমি তো ঠিক আছি নাকি? আমি তোমাকে মাইয়া না? তা আমি যদি ঠিক থাকি আমার জামাইরে নিয়ে তোমরা এত টেনশন করো কি লিগা? তোর স্বামী যতই তোরে নিতে করবে তুই কিন্তু রাজি হইস না, শক্ত হইয়া থাকি। আরে তোর সম্পত্তি তো তোরই হইব, হ্যাঁ তুই পাবি। আর এখন তোর একটা বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ না করুক তোর যদি শেষ বয়সে একটা আপদ বিপদ হয়, তখন কিন্তু আর তোর ভাইরা তোরে দেখবো না। কারণ এই সম্পদ হইল তোর শক্তি, তোর ভাইয়ের বাড়ির শক্তি। এই সম্পদ নিয়ে গেলে তোর ভাইরা দেখবো দেখবো না। ফুফু, তুমি যে কি কও আমি এগুলি বুঝি না? আমি সবই বুঝি, সেই বুঝটা আমার আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আহারে আমার বোন পুত্রটা না জানি কই আছে। খবর কইলাম কাউসার একটু খবর নেই, খবর নিল না, হেরা মহা ব্যস্ত। আরে ফুফু, তোমার মাথাটার মধ্যে যে কত রকমের চিন্তা ঘুরপাক খায়, কত কিছু যে তোমার মাথার মধ্যে ঘুরে। হ্যাঁ, তোমারে কইছি না যে দেখো ঘুরা ফিরা তোমার বোন পুতাই বই। হ্যাঁ, এটা নিয়ে তোমার এত চিন্তা করানোর কি আছে? হাইলে তো ভালোই, দোয়া কর ওর যেন ভালো থাকে। অবশ্যই ভালো থাকবো, কেন ভালো থাকবো না? কেন দোয়া করুম না? ও আমাকে ভাই না? হ্যাঁ, কাউসার ভাই কি আমাকে শত্রু? হ্যাঁ, আচ্ছা বাদ দাও, তুমি দুপুরে ভাত খাইছিলা? মন নাই খাইছি কি না খাইছি। আল্লাহ রে ফুফু, তুমি যে কি শুরু করছো না? হ্যাঁ, এই কি মাথা পাগল হয়ে গেছে তোমার? এই হাসো এই কান্দ এগুলি করলে কি চলবো? সব ঠিক হয়ে যাবো। এখন চলো চলো ভাত খাইবা, চলো উঠো উঠো কইতাছি। ভাই আপনি যে বলতে আছেন মানে বলছিলেন যে আপনি যে আপনার কি ঢাকায় নাকি আপনার এই যে বাড়ি ঘর, তো কোথায় ঢাকায় কোন জায়গায় দিয়ে? ঢাকার কোন জায়গা মানে? আপনি কোন দেশে থাকেন? আপনি থাকেন বাংলাদেশে। বাংলাদেশের রাজধানী হইতেছে ঢাকা, আর ওই ঢাকার আদি বাসিন্দা হইতেছি আমি, বুঝতে পারছেন? না ভাই হ্যাঁ তো বুঝতে পারছি, মানে জিজ্ঞাসা করলাম কি ঢাকা ওই যে নারিঙ্গিয়া, তারপরে আসে না পুরান ঢাকা বলে কত কি, জিন্দাবাহার, লালবাগ, এই আপনি থামেন থামেন থামেন। আপনি তো ওই যে বরিশালের লঞ্চের নাইমা ওই নারিন্দার জিন্দাবাহারি চিনেন? আপনি কি আগামা সিলেন রোড চিনেননি? লালবাগের কিল্লা চিনেন? ওইগুলো তো চিনেন না। আমার আড্ডা ফাড্ডা পুরা পুরান ঢাকা আছে, আর থাকি এক এক সময় এক এক জায়গায়, কারণ পুরা ঢাকা শহরটাই হচ্ছে আমার। আমার থাকুনের নির্দিষ্ট কোনো জায়গা নাই। আচ্ছা ভালো কথা, তাইলে তো মনে হয় যে আপনারা মনে হয় যে একদম ওই যে লর্ড কর্নওয়ালিস, তারপর আসে না যে ব্রিটিশ, এই আমলের লোকজন মনে হয় আপনারা, এই না? ওরে ভাই, আমি তো ভাবছিলাম যে আপনি বরিশালের তো আইছেন, আপনি মনে হয় লেখাপড়াও ঠিক মতো জানেন না। আপনি লর্ড কি কইলেন জানেন? কর্নওয়ালিস। কর্নওয়ালিসও চিনেননি? চিনুন না কেন? আরে বাবা, হ্যাঁ তো আমার আত্মীয়। ভালো কথা মনে করাই দিচ্ছেন, হ্যাঁ আমার আত্মীয় লাগে। আবার যদি আমার সিরাজউদ্দৌলা, হ্যাঁ আমার আত্মীয় লাগে। ও তাহলে মির্জাফর কি আপনার ফুফা না চাচা? হ্যাঁ জানি কি হয়, কেমতে কেমতে আমি তো ভুলে গেছি। এত সম্পর্ক তো আমার মনে থাকে না, একটা কিছু হয় আর কি। মনে করাই দেবো আনে আপনি এত কিছু জানেন তো। তাহলে মির্জাফর সাহেব যে উনিও কোনো না কোনো ভাবে আত্মীয়, এবং সেই রক্ত আপনার ভিতরে আছে, তো আপনার সময় মতো সেটা দেখাই দিতে পারবেন। ঠিক ধরছেন, ঠিক ধরছেন, মির্জাফরের রক্ত আছে। এই ব্যাপারে তো খুব ভালো ছিল না? খুবই ভালো মানুষ। ঠিকই আছে, আপনারা দেখেও মনে হয়েছে যে ওই জিনিসই আপনি। খাঁচার ভেতর রহাচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর রহাচি
পাখি কেমনে আসে যায়। ওই বক্সি গান থামা, উঠ, বললো কথা আছে। কাকা এখন তো ব্যস্ত আছি, আপনার লগে পরে কথা কব মনে। এই দাঁড়া, এত ব্যস্ততা দেখাইস না। আচ্ছা, তোর লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? আচ্ছা তাড়াতাড়ি কয়ে ফেলান। শোন, তুই যে আমারে গাছের আগায় তুইলা মুইটা সরাইয়া দিলি, কাজটা কি তুই ভালো করছস? গাছের আগায় মই কই, আমার তো কিছু মনে পড়ে না। কি উল্টা পাল্টা কন, মানে কি বুঝাইতে চাইতেছেন সরাসরি কন, এমন ইঙ্গিতপূর্ণ কথা কয়ে তো লাভ নাই। আরে ওই যে তুই আমারে কইছিলি, আরে তুই 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 আমারে কইছিলি আমার একটা পদবি দরকার, আমার নির্বাচনে খাড়া করাইয়া এখন তুই আলতাবের পক্ষে কাজ করস। কিরে এত নিমক খারামি করস কেন? হ্যাঁ শোনেন কাকা, পয়লা আমি ভাবছিলাম যেহেতু আগের চেয়ারম্যান নির্বাচন করতেছে না, আমগো এলাকার একটা শক্ত ক্যান্ডিডেট দরকার, এই জন্য আপনার প্রস্তাবটা দিছিলাম। কিন্তু পরে যখন আপনার এনে বিচার বিশ্লেষণ করলাম যে আপনার মানুষ সুবিধার না, আপনি বিভিন্ন লোকজনের জমি জমা দখল করে খাইতেছেন, এলাকায় চাঁদাবাজি করতেছেন, আবার বাসন্তীরে দিয়ে ডেরা চালাইতেছেন, সব কিছু মিলাই হিসাব করে দেখলাম যে পাওয়ার নাই, তাতে যে পাওয়ারটা আপনি দেখাইতেছেন, আপনার হাতের মুঠে যদি পাওয়ার চলে আসে তাহলে আপনার যন্ত্রণা তো এলাকায় মানুষজন টিকতে পারবো না, সব পলায় চলে যেতে হইব। ওরে আমার নীতি নৈতিকতা রে, তুই যে আমার নীতি নৈতিকতা শিখাস, তুই কতটা নীতিবান? হ্যাঁ, তোর সম্পর্কে আমি জানি না বুঝি? এই গ্রামের একটা মেয়েতে এই রাস্তা দিয়ে চলতে পারে না তোর অত্যাচারে। বিশেষ করে ওই লক্ষ্মী আমার কাছে 4-5 বার নালিশ দিচ্ছে, তুই নাকি তার ইপটিজিং করস, ডিস্টার্ব করস। কাকা বাবু, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি কোনো মায়ার রিপ্রেজেন্ট করি না, আর লক্ষ্মী কোনোদিনও আপনার কাছে যায় না, এটা আপনি বানোয়াট কথা বলতেছেন। ঠিক আছে, লক্ষ্মী আমার কাছে গেছে কি গেছে না সেটা পরে হিসাব হইব, কিন্তু তুই যে ওই মূর্তি পাচারের লগে জড়িত এটা বুঝি আমি জানি না। শোন, এমন মামলা তোরে দিমু আমি যে জ্ঞাতি গোষ্ঠীলিয়া পালানের কুল পাবি না। কাকা, এইসব হুমকি ধামকি আমার দিয়া কোনো লাভ হইব না। আমি মূর্তি পাথরের সাথে জড়িত এমন কোনো প্রমাণ আপনার কাছে আছে আমি জানি নাই, কারণ ওর মধ্যে আমি ছিলাম না। তারপরেও আপনার যদি ক্ষমতা কুলায়, আপনি যদি হিসাব বাইর করতে পারেন, কোনো প্রমাণ থাকে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা একটাই, এইবার আপনি চেয়ারম্যান হইতেছেন না, চেয়ারম্যান হবে আলতাফ ভাই, একটা যোগ্য লোক, একটা সৎ লোক, আর সে সাথে আমিও হয়। তুইও কি চেয়ারম্যানে দাঁড়াইতেছস? জি না, আলতাফ ভাই হলো চেয়ারম্যান আর আমি হলাম মেম্বার। আমরা দুইটা ভালো লোক এবার নির্বাচিত হয় এলাকার উন্নয়ন করব। আপনি মানুষের কাছে ভোট ভিক্ষা করবেন, কাজে লাগাবেন, কিন্তু লাভ হইব না, ভিক্ষকের মতো থাকবে, ওদের নাই। এই দাদা, আমি জানি আলতাফ তোরে টাকা দেয়, কত দেয়, তার যদি 3 ডাবল বাড়ায় আমি তোরে দেই। কাকা বাবু, আমগো দেশে কিছু অশিক্ষিত ভোটার আছে, তারা নগদ নারায়ণে বিশ্বাসী। নির্বাচনের সময় কিছু টাকা পয়সা পাইলে ভালো মন্দ দেখে না, সিলটা মাইরা দেয়, পরবর্তীতে ওনার কাছে আর যাইতে পারে না, স্টেট কার্ড বলে দেয়, ওই টাকা নিছিস, ভোট দিছস, আবার নাগরিক অধিকার কিরে। এই ভুলটা আমরা আর করতেছি না। আমরা সম্প্রদায়ের সবাই মিলে বসছিলাম, বৈশা আমরা সিদ্ধান্ত নিছি এইবার নির্বাচনে কোনো টাকার খেলা খেলতে দেবো না, যে ভালো সৎ তারে আমরা ভোট দেবো, এর বাইরে আমরা কাউরে দেবো না, কাউরে আমরা চিনিব না। বুঝছি, ভালো গ্যাঞ্জাম লাগা গেছে, মহা গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম ছুটাইতে ছিলাম যে আপনি যে আমাদের এখানে আসছেন, তো এই যে মানে কাদের মোল্লা ভাইয়ের সম্বন্ধে কিছু জানেন কিছু? আপনি কি কইবার লাগছেন? আমার বস, এই বস মানুষের সম্বন্ধে যদি আমি কিছু না জানি না, আর আমি তো মনে করেন সারা জীবনে যে ঢাকা শহরে বড় হয়েছি, তো এরকম গ্রামগঞ্জে ওই রকম ভাবে দেখি নাই। আমার একটু মনে চাইলো যে যাই কদিন একটু গ্রামে গঞ্জে একটু ঘুরে আহি। শহরের পোলাপান বুঝে না তো, আমরা তো ভীষণ স্মার্ট, সবসময় আধুনিক জিনিস দেখে বড় হয়েছি। এই গ্রামের গাছপালা, নদী নালা একটু দেখতে মন চায় না, হেলে গিয়ে আইছি। না, আপনারা দেখেই মনে হয় যে আপনি যে কি ধরনের যে স্মার্ট, দেখেই মনে হয়। খালি সন্ধ্যাটা হইলে আর বাইরে বাইরে হেন না আর কি। হ্যাঁ, কি কইলেন ভাইজান? না, বলছি যে গ্রাম দেখেন, দিনের বেলায় দেখেন,
সন্ধ্যা হইলে আবার খুব একটা অন্ধকার দিয়ে হাইটেন না, যে কোনো মুহূর্তে কিন্তু আকাম খুঁজি হলাইতে পারে। মানে বলতে আসলাম যে এই যে কাদের মোল্লার কাছে আসছেন, ইটস অল রাইট, ইটস অল রাইট। আপনার এখন যেখানে নিয়ে আসছি এই যে আলতাফ হোসেন, উনি এই যে হ্যাঁ ওই দিকে দেখেন না, এই টেবিল চেয়ার ওনার যে খরাতি অবস্থা দেখে মনে করেন না যে খরাতি। আলতাফ হোসেন এই আশেপাশের 4 মানে জেলা, তার মধ্যে নাম্বার 1 সে। কিভাবে? 80 তলা বিল্ডিং করতেছে একটা এই থানায়, 80 তলা বিল্ডিং। কি কইবা লাগছে? হ্যাঁ 80 তলা বিল্ডিং এ গ্রামের মধ্যে কেমতে কি? এই তো কেমতে কি বলতেছে, এই যে বিদেশি যে বায়ার, ফরেন বায়ার, ও তো আসলে ইটালির ভ্যানিসে ছিল সে। ওইখানে সে একবার জেলও খাটছে।